আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় রাজনীতিতে ছায়াযুদ্ধ। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর। আপনাকে স্বাগত জানাচ্ছি ২১-এর স্টুডিওতে। আর সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া। আপনাকেও স্বাগত জানাচ্ছি ২১-এর স্টুডিওতে। আমাদের আজকের বিষয় রাজনীতিতে ছায়াযুদ্ধ। আমি আনিস আলমগীরকে দিয়ে শুরু করতে চাই। আপনি নিশ্চয়ই জানেন আমাদের সাম্প্রতিক যে অবস্থা চলতেছে, আজকের কথাই যদি ধরি, আজকে ঢাকা শহরের দুটি গুরুত্বপূর্ণ জায়গায় বিক্ষোভ করেছে। একদিকে ইশরাকের সমর্থকরা, আরেক পাশে ছাত্রদল বিক্ষোভ করেছে। দুটি ইস্যু তাদের ছিল। একটি হচ্ছে মেয়র নিয়ে যে রিট ছিল, সেই রিটটি খারিজ হয়ে গেছে এবং শপথ নিতে তার কোনো বাধা নেই। আর আরেক পাশে হচ্ছে সাম্য হত্যার প্রতিবাদে ছাত্রদল বিক্ষোভ করছে টানা কয়েকদিন ধরেই। এর বাইরে আরেকটি খবর আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি, যদিও এটি আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য সেনাবাহিনী বা আইএসপিআর পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি, তারপরে বিভিন্ন গণমাধ্যম খবরটি করেছে। সেই জায়গায় আসতে চেয়ে আসলে যে সেনাপ্রধান বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন। নির্বাচনের কথা বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন হতে হবে এবং পহেলা জানুয়ারিতে তিনি একটি নির্বাচিত সরকার দেখতে চান। আর সংস্কার নিয়েও কথা বলেছে, বেশ কিছু মব নিয়ে কথা বলেছেন। আপনি এই সেনাপ্রধানের বক্তব্যকে কিভাবে দেখতে চান? সেনাপ্রধানের বক্তব্য অত্যন্ত যৌক্তিক এবং সময় উপযোগী। আমি এটা ওয়েলকাম করি, কারণ আসলে একটা আমাদের নির্দেশনার জায়গাটা কোথায়, আপনি যেভাবে বললেন রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের বিভেদ তৈরি হয়েছে, ছায়াযুদ্ধ যেটা বললেন, সেই অবস্থায় দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব যখন হুমকির সম্মুখীন, নির্বাচন নিয়ে যখন একটা অনিশ্চয়তা, নির্বাচন হবে বলতেছি, কবে হবে সেটার কোনো ঠিক নাই, ওই মুহূর্তে সেনাপ্রধান যে ইস্যুগুলো তুলেছেন, যেমন প্রথম আপনি একটা ইস্যু যদি বলেন, প্রথমে করিডোরের কথা। আমরা একটা দেশকে করিডোর দিতে যাচ্ছি, এটা নিয়ে কথা হচ্ছে। আমরা কেন করিডোর দেব সেই প্রসঙ্গ যখন আসে, তখন একবার বলা হয় যে মানবিক সাহায্যের জন্য দিচ্ছি, আরেকবার বলে আলোচনা হয়েছে, আরেকবার বলা হয় নাই। এখন অনেকটা বলছে যে না, আমরা করিডোর নিয়ে আলোচনা করি নাই বা করব, এটা হয় না। এখন একটু সুর বদল হয়েছে, কিন্তু একই সঙ্গে প্রধান উপদেষ্টার নিজস্ব যে পেজ থেকে সেখানে যে বক্তব্য দেওয়া হয়েছে, আমি কালকে এটা দেখেছি যে কোশ্চেন আনসার আকারে, সেখানে কিন্তু বলা হয়নি যে করিডোর আমরা দেব না ভবিষ্যতে, বা আমরা এটা আলোচনা নাই, বরং সত্য সাপেক্ষে যে কিভাবে দেব, আমাদের সত্যগুলো কি কি, আমাদের নিরাপদে, আমাদের এই সহায়তা যেটা দেব সেটা নিরাপদ হতে হবে, এবং তাদের মধ্যে একটা সংহতির যে বিষয়টা, সেটা দেখাতে হবে। সংহতিটা হচ্ছে যে রাখাইন প্লাস রোহিঙ্গাদের, এটা প্রদর্শন করতে হবে। সেকেন্ড, এই কাজ অন্যদের সাথে আর অনেকগুলো ইস্যুস তারা ওইখানে করেছে। মোট কথা হচ্ছে আমরা দেব না তা না, এবং আমাদের নিরাপদে এটা যেতে হবে। আর দেওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে, যেহেতু রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে চলে এসছে, অলরেডি আমরা 12 লক্ষ রোহিঙ্গাকে হোস্টিং করছি, আমরা আরও কিছু এসেছে, এবং সেখানে যদি খাদ্য নিরাপত্তা এবং অন্যান্য নিরাপত্তার অভাব বোধ করে, তাহলে আমাদের যারা এখানে আছে সেই 12 লক্ষ ওখানে যেতে পারবে না। এই সমস্ত দেখিয়ে এটার পক্ষে বলা আছে। এখনো পর্যন্ত স্পষ্ট করে বলা হয়নি, যে কেউ বলেনি যে সেটা এখানে আমরা করিডোর প্রশ্নে আমাদের স্টপ, এই কথাটা বলেনি। সেনাপ্রধান কালকে তার বক্তৃতা বলেছে যে করিডোর ইস্যুতে যদি আমরা এই বিষয়তে আমরা নাই, যদি এটা দিতে হয়, একটা নির্বাচিত সরকার যারা আসবে তারা দেবে, এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের এইটাতে আমরা সমর্থন করছি না, এই ধরনের বক্তব্য তার আসছে, যেটা আপনি বললেন যে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন পত্রিকায় এসেছে, ইনক্লুডিং প্রথম আলো। দ্বিতীয়ত হচ্ছে যে মব যেভাবে একটার পর একটা হচ্ছে, এখন বলা হয় যে মবের ব্যাপারে জিরো টলারেন্স নেবে। মব কেন হবে? মব হচ্ছে সরকারের আশকারাপে হচ্ছে। সরকার যদি শুরুতেই যদি এই মবকে প্রতিরোধের ব্যবস্থা নিত, তাহলে একটার পর একটা হয় না। আজকে একটা ইভেন্ট খুলে ফেলতেছে, অমুক মঞ্চ তমুক মঞ্চ খুলে দিলেই হলো, শুধু জুলাই শব্দটা থাকবে আর মঞ্চ থাকবে, যা ইচ্ছা তা করতে পারছে, যাকে ইচ্ছা তাকে স্বৈরাচারের দোসর বানিয়ে তার বাড়ির সামনে গিয়ে হামলা করতেছে এবং তাকে ধরে নিয়ে যাচ্ছে কাছে। তাহলে রাষ্ট্রের কি দরকার এখানে? আইন শৃঙ্খলা বাহিনীর কি দরকার? এই মব বাহিনী তো রাষ্ট্র চালাতে পারে, তাই না?
তারপরে উনি আরেকটা ইস্যু কি বলছে, নির্বাচন নিয়ে। নির্বাচন একটা নির্দিষ্ট তারিখ ঘোষণা করার কথা সবাই আমরা চাচ্ছি। আমরা চাচ্ছি মানে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে, বিশেষ করে বিএনপির তরফ থেকে বারবার বলা হচ্ছে, কেয়ারটেকার গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বারবার বলছেন যে আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন করব, এবং সব কয়টা রাজনৈতিক দল মোটামুটি এটা ইলেকশন হোক, সেটাতে কারো আপত্তি নেই, ইনক্লুডিং এনসিপি। হ্যাঁ, তাহলে একটা নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে কি সমস্যা? সেই তারিখটা ঘোষণা করছে না সেনাপ্রধান। দ্রুত যত পরিস্থিতি তৈরি হয়েছে দেশের মধ্যে, যে একটা অরাজকতার সৃষ্টি হয়েছে নিরাপত্তা সহ, জানমালের নিরাপত্তা সহ, এবং সেনাবাহিনীকে দীর্ঘদিন বাইরে রেখে ক্লান্ত করা সহ সব কিছু পরিস্থিতি পর্যালোচনা করে সেনা অফিসারদের একটা অনুষ্ঠানে উনি যে অ্যাড্রেস করেছেন, সেখানে তিনি বলছেন যে আমরা আশা করছি যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত এবং নতুন বছরে নতুন সরকার ক্ষমতা নেবে। এখানে তো সেনাবাহিনীর এই সেনাপ্রধানের এই বক্তব্যগুলো আমি মনে করি যে একটা জন আকাঙ্ক্ষা, মানে এটা প্রতিফলিত হয়েছে। এখানে অনেকে সেনাবাহিনীর সঙ্গে সরকারের বিরোধ দেখতে পায়। আমি কোনো বিরোধ এখানে দেখি না, বিরোধের কিছু তো নাই এখানে। বিরোধ তখনই হবে যখন সেনা সদস্যরা, সেনাবাহিনী অন্য মানে আনকনস্টিটিউশনাল ওয়েতে কিছু বলতেন। এখানে যেগুলো বলা হচ্ছে এগুলো তো বরং রাজনৈতিক দলগুলোর যে মানে রাষ্ট্রের সংবিধান এবং রাজনৈতিক দল, আরেকটা কথা হচ্ছে রাজনৈতিক দলগুলোর যৌথ সিদ্ধান্তে হতে হবে যে সমস্ত সিদ্ধান্তগুলো, যেমন চিটাগং বন্দরের কথা আসছে, চিটাগং বন্দর, করিডোর, নির্বাচন এবং মব, এই সবগুলো ইস্যুগুলোতে মানে এই তিনটে ইস্যুতে মানে রাজনৈতিক দলগুলোর ঐক্য চান, যেটা মানে সমঝোতা ছাড়া যাতে কোনো সিদ্ধান্ত না হয়, সেটা হচ্ছে বন্দর, করিডোর আর নির্বাচন। তো এটা তো সংবিধানের প্রতি তাদের লয়ালিটির বরং প্রমাণ করে, এবং সরকারকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ইলেকশন করতে বলা হচ্ছে যে উনি একটা বাহিনীর প্রধান হিসাবে রাষ্ট্র নিরাপত্তা একটা অভিভাবকত্ব অর্জন বলবে না, এখানে বলবেন যে দায়িত্বশীল কর্মকর্তা হিসাবে উনি তো এটা বলতেই পারেন। এখানে তাহলে বরং যে দূরত্বগুলো অন্যরা মনে করে, যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন উঠছে, সেই বিষয়গুলো ডক্টর ইউনূসের সরকারকে বরং ক্লিয়ার করা দরকার। যেমন বলা হচ্ছে শেখ হাসিনার সরকার ছিল একটা তাবেদার সরকার, এটা ভারতের কথায় তারা কাজ করেছে, ভারতের সঙ্গে এমন সব গোলামি চুক্তি করেছে। তো সেই গোলামি চুক্তিগুলোর অবসান করা দরকার, গোলামি চুক্তিগুলো কি কি সেটা জনগণকে জানানো দরকার। এবং এই সরকারের বিরুদ্ধে যে অভিযোগ উঠে, আরেকটা তাবেদার সরকার আমেরিকান তাবেদার জন্য এখানে এসেছে, তাদের বিরুদ্ধে যেটা বড় ধরনের অভিযোগ, যে তাহলে সেটাও ক্লিয়ার করা। আমরা বাংলাদেশের স্বার্থে এখানে কাজ করতে এসেছি, আমেরিকান স্বার্থে, আমেরিকানের সৈন্য আনার স্বার্থে, সেন্ট মার্টিন দিয়ে দেওয়ার ক্ষেত্রে যে অভিযোগ উঠেছে, বন্দর দিয়ে দেওয়ার ক্ষেত্রে যে অভিযোগ উঠেছে, করিডোরের নামে এখানে আমেরিকানকে অ্যাক্সেস দেওয়ার, সৈন্যদের অ্যাক্সেস দেওয়ার যে অভিযোগ উঠেছে, এই সরকারের তরফ থেকে বরং এগুলো ক্লিয়ার করা উচিত ছিল। আমি এই পর্যায়ে মিরাজের কাছে আসতে চাই। আমরা এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলেরই কোনো প্রতিক্রিয়া পাইনি এই বিষয়ে। আমি ব্যক্তিগতভাবে, আপনি যেহেতু তরুণ রাজনীতিবিদ, জাতীয় নাগরিক পার্টির একজন গুরুত্বপূর্ণ পদে আছেন, আপনি সেনাপ্রধানের এই বক্তব্যকে কিভাবে দেখেন? মানে এটা কি সরকারের সঙ্গে সেনা বাহিনী কোনো দূরত্ব তৈরি করে কি, বা কোনো কিভাবে আসলে কি মনে হয় আপনার কাছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহ আলোচক যিনি ছিলেন তাকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা দর্শক হিসেবে দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত হচ্ছে, আপনারা যেটা দেখেছেন বিভিন্ন অনলাইন পোর্টাল কিংবা হচ্ছে নিউজ মিডিয়াতে, আমিও সেখানেই দেখেছি সেনাপ্রধানের যে বক্তব্যটি। তো এই ক্ষেত্রে ক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে বাংলাদেশে যেই মবতন্ত্র চলছে, কিংবা বর্তমানে বাংলাদেশে একটি যে ধরনের পলিটিক্যাল অস্থিতিশীলতা চলছে, এটিকে এভাবে চলতে দেওয়া যায় না বলে এমন একটি মন্তব্য তিনি করেছেন। দ্বিতীয়ত আরেকটি মন্তব্য করেছেন করিডোর ইস্যুতে এবং হচ্ছে আমাদের যে বন্দর ইস্যুতে। তো এক্ষেত্রে দেখেন, আমার যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান ছিল ছাত্র জনতার, সেখানে আমরা দেখেছি যে আমাদের সেনাবাহিনীর
রেঞ্জের যারা অফিসার ছিলেন তাদের যে আন্তরিকতা সেটা আমরা দেখেছি। এবং বাংলাদেশ নামক রাষ্ট্রের এই সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমাদের সেনাবাহিনীর যে প্রশংসা, যে ভূমিকা, সেটাকে আমরা ইতিবাচকভাবে, অনেক প্রশংসাসূচকভাবেই আমরা দেখছি। কিন্তু দেখেন, এই গণ অভ্যুত্থানের পরে একটি সবচেয়ে আশ্চর্যের বিষয় এটি হচ্ছে, আমরা দেখেছি যে এই গণ অভ্যুত্থান পরে একটা রাষ্ট্রের, আপনার সাধারণ যখন একটা গণ অভ্যুত্থান ঘটে, একটা বিপ্লব ঘটে, তখন ওই রাষ্ট্রের যে আপনার বিদ্যমান যে কাঠামো, যে স্ট্রাকচার, সেটা কিন্তু ভেঙে যায়। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো কিন্তু ফাংশন করেনি, যেহেতু দলীয়করণ করা হয়েছিল। সরকার চলে গেছে, সাথে সাথে রাষ্ট্রের প্রত্যেকটা ইনস্টিটিউশন ব্রেকডাউন করেছে। ওইরকম একটি মুহূর্তে এবং আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে পুলিশের যে নৈতিক মোরাল, সেখানে আমরা ব্রেকডাউন দেখেছি। অর্থাৎ পুলিশও তার ওইভাবে কাজ, তার যেই দৈনন্দিন কাজকর্ম সেটি করতে ওইভাবে পারেনি, সক্ষমতা ছিল না। এরকম একটি জায়গায় আমরা কিন্তু আসলে সেনাবাহিনীর কাছ থেকে একটি দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেছিলাম, এবং সরকার থেকে আমরা দেখেছি যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ভূমিকা পাওয়ার দেওয়া হয়েছে। কিন্তু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া সত্ত্বেও আমরা কিন্তু আসলে রাষ্ট্রের ওই যে আইন শৃঙ্খলা বাহিনীর যে উন্নতি, সেটা কিন্তু আমরা খুব বেশি দৃশ্যমান দেখিনি। এবং মানুষও দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা কমেন্ট করছে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সেনাবাহিনীর এরকম নিষ্ক্রিয় ভূমিকা বাংলাদেশের ইতিহাসে আর দেখা যায়নি। আমি যদি আপনাকে সিম্পলি একটা প্রশ্ন করি, বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান পরে যখন হাসিনা পালিয়ে ভারত চলে গেল, তখন এদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল এবং ওই মুহূর্তে সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটি দেওয়া হয়েছিল, এটা কি মানে সেনাবাহিনীর কাছে ওই আইনশৃঙ্খলা বাহিনীটি, মানে আইনশৃঙ্খলা যে পরিস্থিতিটি, সেটি উন্নতি ঘটানো কি আসলে এক মাসের ব্যাপার ছিল? জনগণ বিশ্বাস করছে যে সেনাবাহিনী চাইলেই এক মাসের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারত। দ্বিতীয়ত হচ্ছে, দেখেন এই যে বিভিন্ন জায়গায় যে মপতন্ত্রগুলো যেগুলো ঘটেছে, বিভিন্ন দেখছেন যে লাগামহীনভাবে যে ধরনের চাঁদাবাজি হয়েছে, বিভিন্ন বাসায় আওয়ামী লীগ দোসর মানে এই ধরনের ট্যাগ দিয়ে সেখানে বাসা ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। সেনাবাহিনী চাইলেই কিন্তু তাদের যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছিল, এক সপ্তাহে কিন্তু এই ধরনের মপতন্ত্র, এই ধরনের চাঁদাবাজি তারা ফিরিয়ে আনতে পারতো। কিন্তু এই জায়গা থেকে সেনাবাহিনীর ওই যে ভূমিকাটা, এই প্রশ্নটা কিন্তু সাধারণ জনগণের সাথে আমারও একটি প্রশ্ন নাগরিক হিসেবে, যে আসলে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরেও তারা কেন আইনশৃঙ্খলা বাহিনীর উন্নতি ঘটাতে পারেনি, এটি প্রশ্ন আমারও। দ্বিতীয়ত হচ্ছে, দেখেন এই যে বাংলাদেশে গণঅভ্যুত্থানের পরে নির্বাচন কখন হবে, এই নির্বাচনের ব্যাপারে প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, আগামী বছর জুনের মধ্যে তিনি নির্বাচন করবেন। তো সরকারের জায়গা থেকে এই বিষয়টি সেটেল। এবং আমাদের দলের, এনসিপির দলের আহ্বায়ক নাহিদ ইসলাম গত 3 দিন আগে তিনি বলেছেন, সরকার ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে নির্বাচন করতে যাচ্ছে, এই ব্যাপারে আমরাও সংহতি জানাচ্ছি। পাশাপাশি এই নির্বাচন কখন হবে, এটি যেহেতু একটি রাজনৈতিক ইস্যু, এটির সেটেলমেন্ট হবে সরকার এবং রাজনৈতিক দলের সাথে। এটি সেনাবাহিনী কিংবা ক্যান্টনমেন্ট থেকে এই ধরনের কোনো ডেট তারা ফিক্সড করতে পারে না যে বাংলাদেশের নির্বাচন আগামী ডিসেম্বরই হতে হবে। অর্থাৎ আমরা মনে করি যে সেনাবাহিনীর যে প্রফেশনাল যে জায়গাটি, সেনাবাহিনী যদি এই ধরনের রাজনৈতিক কার্যক্রমে এই সরকার কি করছে, তার হচ্ছে সে কোন কোন সংস্কার করবে, কোন কোন সংস্কার করবে না, এটা ডিকটেট করা যেমন সেনাবাহিনীর কাজ না, একইভাবে এখানে নির্বাচন কবে হবে, এক্ষেত্রে আমরা কিন্তু আসলে সেনাবাহিনীর এখানে কোনো ধরনের হস্তক্ষেপ আমরা কামনা করি না। আমরা বিশ্বাস করি সেনাবাহিনীর একটা প্রফেশনাল জায়গায় আছে, তাদের যে প্রফেশনালিজমের জায়গা, তাদের ওই কাজটাতেই থাকা উচিত। বরং রাজনীতিতে, দেশের রাজনীতি, এটার সেটেলমেন্ট করবে রাজনৈতিক দল এবং সরকার মিলে। এই জায়গায় আসলে সেনাবাহিনীর আসা উচিত না। দ্বিতীয়ত হচ্ছে বন্দরের যে ইস্যুটি আসে, আপনি দেখেন বাংলাদেশের এমন একটি পরিস্থিতিতে আমরা আছি, আমাদের যে চট্টগ্রাম যে বন্দরটি আছে, এই বন্দরটি আপনারা জানেন যে গত 50 বছর ধরে এটি একটি অব্যবস্থাপনার মধ্য দিয়ে যাচ্ছে। যে বন্দরটি যারা পরিচালনা করছে, সেখানে বন্দরের ম্যানেজারিয়াল যে তাদের যে ক্যাপাবিলিটি, সেই ক্যাপাবিলিটি নেই, সেখানে প্রচুর পরিমাণে দুর্নীতি হচ্ছে। এবং আপনি জানেন যে তাদের টেকনোলজিক্যাল ওই পরিমাণে সাপোর্ট নেই বন্দরের যে ক্যাপাসিটি সেটি বিল্ড আপ করার জন্য। এক্ষেত্রে বন্দরের একটি মাত্র টার্মিনাল, পুরো বন্দর না, সেই টার্মিনালের আপনার দায়িত্ব দেওয়া হচ্ছে জাস্ট ওই টার্মিনালকে পুরো বুঝিয়ে না দিয়ে জাস্ট শুধুমাত্র ম্যানেজেরিয়াল যে দায়িত্ব, সেটা হচ্ছে আপনার ডিপি ওয়ার্ল্ড বা অন্যান্য যেই বিদেশি কর্পোরেশনগুলো আছে তাদেরকে দেওয়ার জন্য চিন্তাভাবনা বা একটা ইচ্ছা প্রকাশ করেছে। ওই জায়গা থেকে আপনার রিসেন্টলি ডিবিসি একটা নিউজে এসেছে, ওখানে বর্তমানে এই যেই টার্মিনালটি বা চট্টগ্রাম যে বন্দরটি পরিচালনা করছে, যে সাইপ কর্পোরেশন নামে একটি কর্পোরেশন, ওই কর্পোরেশনের মালিকের সাথে ওখানকার স্থানীয় এক বিএনপির নেতার একটি ফোনালাপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট রিসেন্টলি ডিবিসি নিউজে আমরা দেখেছি একটি ভাইরাল হয়েছে, যেটি নৌ উপদেষ্টা এনেছেন। সেখানে তারা বলছে যে এই বন্দরকে বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়া যাবে না, এবং তারা বলছে যে বন্দরে যারা কাজকর্ম করতেছে, যারা শ্রমিক হিসেবে ওখানে আছে, তাদেরকে বলছে তাদেরকে উস্কে দাও যে বিদেশিদের কাছে বন্দর চলে গেলে তোমাদের চাকরি চলে যাবে। এবং ওই ডিবিসি নিউজের ওই
কথোপকথনে আমরা দেখেছি সেখানে স্থানীয় যারা পলিটিক্যাল নেতা আছে তাদের সাথে বন্দরের যারা পরিচালনা করে সেখানে একটা হিউজ মানি লেনদেনের একটা অভিযোগও সেখানে উঠে এসেছে। পৃথিবীর বিশ্বের বিভিন্ন দেশে এই যে বিভিন্ন যে আপনি ডিপি ওয়ার্ল্ড বলেন এই ধরনের বন্দর পরিচালনা করা বিশ্বের 80টি বন্দর তারা পরিচালনা করছে। এক্ষেত্রে আপনার যতদিন না পর্যন্ত আপনার ওখানে টেকনোলজিক্যাল আপনার যদি দক্ষতা না থাকে, আপনার দক্ষ যদি ম্যান পাওয়ার না থাকে, তাহলে ওই বন্দরের যে পরিচালনা, বন্দরকে আমরা যে হৃৎপিণ্ড বলছি, আমাদের ইকোনমিক যে হাব বলছি, সেটি যদি আপনি দক্ষতার সাথে ম্যানেজমেন্ট করতে না পারেন তাহলে কিন্তু আসলে আমাদের ইকোনমি ভাবে গ্রোথ হবে না। যে কারণে আমরা বলছি যে এই যে বন্দরের যে ম্যানেজারিয়াল এটি আসলে এক ধরনের রাজনীতিকীকরণ করা হচ্ছে। আপনি বাংলাদেশের এই যে আপনি গ্রামীণ ফোন যে এটি দেখেন, এটি কিন্তু আমরা বাংলাদেশে নিজস্বভাবে আমরা চালানোর চেষ্টা করেছি, কিন্তু আমরা পাই না। আমরা যখন গ্রামীণ ফোনের জন্য নরওয়ে থেকে কর্পোরেশন ভাড়া করে নিয়ে এসেছি তখন কিন্তু গ্রামীণ ফোন অনেক চাঙ্গা হয়েছে। আপনি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে আজকের এই আধুনিক যুগে, আজকের 21 শতাব্দীতে প্রাইভেটাইজেশন বিশ্বের বিভিন্ন কর্পোরেশনের মাধ্যমে সেটি কিন্তু আসলে নিত্য নৈমিত্তিক ঘটনা। আপনি ব্রিটেনে যান, আমেরিকা যান, চীন যান, জাপানের কথা বলেন, দক্ষিণ কোরিয়ার কথা বলেন, তারা কিন্তু আসলে নিজেদের টেকনোলজিতে তারা উন্নতি হয়নি, তারা বিভিন্ন কর্পোরেশনের সাপোর্ট নিয়ে কিন্তু তারা উন্নতি হয়েছে। আজকে দক্ষিণ কোরিয়া, হংকং, চীন। জি, আমরা বুঝতে পেরেছি আপনার কথা। আবারও আসবো আপনার কাছে। আনিস ভাই, নিশ্চয়ই আপনি তার বেশ কিছু কথা শুনেছেন, সব কথাই যে কি বলছেন, আপনি কি মনে করেন? না, তার সাথে তো খুব দ্বিমতের কিছু নাই। সেনাবাহিনীর ভূমিকা নিয়ে যেটা বলেছে, একটা নির্দিষ্ট সেনাবাহিনী তো একটা পুরো রাষ্ট্র চালাবে না, তাদের একটা নির্দিষ্ট জায়গায়। মিরাজ বলছে যে হস্তক্ষেপ করা নির্বাচনের বিষয়ে বা অন্যান্য বিষয়ে এটা হস্তক্ষেপ হয় না, কারণ হচ্ছে সেনাবাহিনীর এখানে নিজস্ব একটা ভূমিকা থাকে। সেনাবাহিনী প্রধানের যে বক্তৃতাটা, সেটা যদি আমরা রাজনৈতিক বক্তৃতা তো না, যে এটা যে রাজনৈতিক বক্তৃতা হলে আমরা বলতে পারতাম যে এটা একটা হস্তক্ষেপ হয়েছে। এটা হচ্ছে যে তাদের অভ্যন্তরীণ একটা মিটিংয়ের বক্তব্য, এটা তো বাইরের বক্তৃতা না, এটা হচ্ছে সেনাদের উদ্দেশ্যে বক্তৃতা। কারণ তাদেরকে তো আমি যে কোনো কাজের জন্য আমি যখন নিয়োজিত করেছি, রাষ্ট্রের এই একটা দুর্যোগপূর্ণ মুহূর্তে তো তারা এখন সারা দেশে নিয়োজিত আছে, তাই না? সীমান্ত থেকে শুরু করে নানা জায়গায় তাদের কাজকর্ম আছে, তো তাদেরকে তো ব্রিফ তারা করতেই পারে। আপনিও বলছেন যে এটা আইএসপিআর এ দেয় নাই কেন, তারা তো মিডিয়াকে ডাকে নাই। এখন মিডিয়া নিজস্ব সূত্র থেকে নিউজ করবে, এটা মিডিয়ার ধর্ম, এবং এটা আইএসপিআর থেকেও বা সেনাবাহিনী না বললেও মিডিয়া চেষ্টা করবেন, এবং তারাও এটা বলে নাই যে আপনারা এটা করলেন কেন। এবং সেনা প্রধান বক্তৃতা দেওয়ার সময় বলেছে যে আমি জানি এটা সোশ্যাল মিডিয়ায় চলে যাবে বা মিডিয়াতে চলে যাবে, উনি ওই রাখেন। এবং এমন কোনো বক্তব্য আসে নাই যেটা রাষ্ট্রদ্রোহী বা অন্য কিছু, বরং রাষ্ট্রকে কিভাবে ইন্টিগ্রেট করা যায়, কিভাবে ঐক্যবদ্ধ হয়ে আমরা সমাজে এই রাষ্ট্রটাকে আমরা আগাতে পারি, প্রতিবেশীদের সাথে আমাদের সম্পর্ক উন্নয়নের যে বিষয়গুলো আছে, ব্যারাকে ফিরিয়ে নেওয়ার কথা বলেছেন যত দ্রুত সম্ভব। কারণ হচ্ছে যে সেনাবাহিনী বলা এটা তারা তাদের ইয়ে অনুযায়ী দীর্ঘ সময় যদি তারা বাইরে থাকে, এতে সিভিলিয়ানদের একটা ইনফ্লুয়েন্স এখানে হয়, এখানে করাপশনের একটা সম্ভাবনা দেখা দেয়। তার যে একটা নীতি আদর্শ নিয়ে যে দেশ রক্ষা করার জন্য তারা যে লড়াই করছে প্রতিরক্ষা খাতে, সেখানে তাদের ইয়ে চেঞ্জ হয়, মানে এটা কি বলবো, আমি ঠিক প্রপার ওয়ার্ড পাচ্ছি না, সেই জায়গা থেকে সে সরে যায়। তো সেটা কেন হবে? সেটা না হওয়ার জন্যই সেনাবাহিনী যেটুকু দায়িত্ব সেটুকু যাতে তারা প্রপারলি করতে পারে। আর নির্বাচন নিয়ে তো তাদের এমনিতে ভূমিকা থাকবে, এই নির্বাচন অনুষ্ঠান নিয়েও তো তাদের ভূমিকা থাকবে। তাদের অংশগ্রহণ ছাড়া তো অংশগ্রহণ বলতে যে তাদের অ্যাক্টিভ রোল ছাড়া তো নির্বাচনও হচ্ছে না, নির্বাচনে তো তারা ভূমিকাও রাখবে। তো আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে সব কিছু নিয়ে কথা বলার তাদের তো অধিকার অবশ্যই আছে। আর যে ইয়েতে করিডোর থেকে শুরু করে সেন্ট মার্টিন থেকে শুরু করে এগুলো তো সার্বভৌমত্বের বিষয়, এগুলো পররাষ্ট্র অন্য প্রক্সি ওয়ারের সম্ভাবনা আছে কিনা, এই সমস্ত জিনিস আমরা যদি বাস্তবায়ন করতে যাই সেখানে একটা প্রশ্ন আসবে। বন্দর নিয়ে যে একটা বিতর্ক আসছে যে আমরা যদি নিজেরাই সক্ষম হই আমরা বাইরে থেকে আনবো কেন। এখন অক্ষমতার বিষয়টা হচ্ছে অন্যান্য বড় বড় বন্দরের সাথে তুলনা করা হচ্ছে, ওই বন্দরের গভীরতা আর আমাদের গভীরতা তো এক না। আমরা তো এখনও বড় জাহাজগুলো আমাদের এখানে আসে না, আমাদের যে গভীরতা সেটা হয়তো 9 ফুট আছে, আর 15 থেকে আরও 20 ফিট গভীরতা লাগে, যেটা আমরা শ্রীলঙ্কা কিংবা সিঙ্গাপুরের বন্দর ইউজ করে আমরা করছি। তো সার্বিকভাবে বন্দরের ব্যাপারে নাও তো করছে না, বলছে একটা নির্বাচিত সরকার করবে। এটা আমাদের তো প্রত্যেক
প্রত্যেকের জায়গায় একটা একটা লিমিটেশন দিতে হবে। এখন যদি আপনি সংস্কার করবেন আপনি তো সংস্কার কি কি জায়গায় করতে হবে সেই প্রস্তাবগুলো আনবেন। এটা কার্যকর করার দায়িত্ব পুরোটাই আপনার না, আপনার পক্ষে সম্ভব না, কারণ এই সংস্কার তো 20 বছরও চলতে পারে। আপনি তো 20 বছরের জন্য দায়িত্ব দেওয়া হয় না তিনি আপনাকে। বলেছেন যে কি সংস্কার হচ্ছে, কিভাবে হচ্ছে, এটি তারা জানেন না। সেটাও জানে না, এবং তাদের কিছু সংস্কার এর বিষয়, তাদের রিজার্ভেশন না, বা উনি বলছেন আমরা যেটা চেয়েছিলাম বা এরকম হয় নাই, এই জাতীয় একটা লাইন আছে, আমি গেটলি মনে করতে পারছি না। বাট সংস্কার নিয়েও উনি হতাশ একটি, এবং আমরা তো হতাশ। সংস্কার কোথায় হচ্ছে, কি হচ্ছে? যত দ্রুত সম্ভব যেই বিষয়গুলোতে আমাদের ডিফারেন্সেস আছে সেগুলো রাজনৈতিক দলগুলোর সাথে বসে এটা কমাতে হবে। রাজনৈতিক দলগুলোকে নিয়েই তো এগুলো করতে হবে, কিন্তু না, আমরা একটার পর একটা অন্যান্য এজেন্ডা নিয়ে আসি। আমাদের প্রধান এজেন্ডা কি? একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান। সেটার জন্য এবং আমরা নির্বাচনের জন্য যারা বলছি যে আমরা 15 বছর 16 বছর ভোট দিতে পারি নাই, সেই লোকগুলোকে এখন শেখানো হচ্ছে ভোটের কি দরকার, আরো 5 বছর থাকলে হয়, আমাদেরকে তো জনগণ চাচ্ছে, আমরা তো সব বিষয়ে ম্যান্ডেট পেয়েছি করার, কেন তাহলে নির্বাচন নিয়ে তাহলে শেখ হাসিনা অপরাধ কি ছিল? তাহলে শেখ হাসিনা তো এইভাবেই চলছিল, ভুয়া ইলেকশন দিয়ে থেকে যাওয়ার। তাহলে আপনি যে এখন ইলেকশন ছাড়া থেকে যেতে চাচ্ছেন, ম্যান্ডেট পেয়ে গেছেন, তাহলে আর নির্বাচনের দরকার কি? নির্বাচন তো দরকার নাই। আমাদের টার্গেট কি ছিল? আমরা জনগণের প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধির হাতে দেব, সে যেই হোক, সে জামাত হোক, বিএনপি হোক, যে দল হোক, এনসিপি হোক, যাদেরকে জনগণ চায় তারা আসুক। সবাই ধরে নিয়েছে বিএনপি ক্ষমতা আসবে, আবার এটা বলছে বিএনপি যদি আসে কি হবে। এগুলো এক ধরনের প্রপাগান্ডা। বিএনপিকে যদি জনগণ দেয়, আপনি কে বলার? এখন তো অন্য রাজনৈতিক, এখন তো কথা বলা যাচ্ছে না। আরেকটা রাজনৈতিক দলকে আপনি নিষিদ্ধ করে দিয়েছেন, নিষিদ্ধ করেছেন, তাদের কার্যক্রম নিয়েও কথা বলা যাবে না। মিডিয়াকেও আপনি আবার নিষেধাজ্ঞা দিয়েছেন। সেই প্রেক্ষিতে আপনি নিশ্চয়ই দেখেছেন যে আজকে বাইরের লোকজন এগুলো সমালোচনা করছে। আপনি কালকে মায়ানমারের ক্ষেত্রে যে কথাটা বলা হচ্ছে যে তাদের মধ্যে যে সংহতির যে রিলেশন, সেটা যদি তারা না দেখে তাহলে কিন্তু এই যে আমাদের ত্রাণ সহায়তা যাবে না। আপনি নিজের দেশে এটা বিখণ্ড হয়ে যাচ্ছে, আর অন্য দেশের সংহতি আপনি চিন্তা করতেছেন। আমরা 90-এর দশকের পর থেকে যদি আমরা খেয়াল করে দেখি, আমাদের যে রাষ্ট্রীয় যে ঐক্য ছিল সেটা বিনষ্ট হওয়া শুরু হয়ে গেছে। বিএনপি যখন ক্ষমতা আসলো তখন কিছুটা ছিল, তারপরে 2001 সালে যখন আসলো তখন বিভক্তি আরও শুরু হলো। এবার শেখ হাসিনা যখন আসলো 96 সালে, তখন ওই বিএনপি 91, 96 এভাবে চলছিল। 2001 থেকে যে বিভক্তি শুরু হলো জামাতকে অংশীদার করার মধ্য দিয়ে, তারপরে শেখ হাসিনা আবার যখন ক্ষমতা আসলো তখন এই শাপলা বরম শাহবাগ এটা দিয়ে জাতিকে আরো বিভক্ত করে দিলেন আমরা। এখন সেই বিভক্তিটা টুকরা টুকরা অবস্থায় আছে, ঘরে ঘরে বিভক্তি। এবং সেই বিভক্তিতে একদিন জামাতের সাথে এনসিপির ঐক্য হচ্ছে, এক দহরম মহরম, আরেকদিন জামাতের সাথে বিএনপির ঐক্য হচ্ছে, আবার বিএনপির সাথে এনসিপির হচ্ছে। এখন একজন আরেকজনকে কিভাবে কাটবে সেটা করতেছে, ঘরে ঘরে আপনার বিভক্তি। তো আমরা তো এই সোসাইটি চাই নাই। আমরা তো চেয়েছিলাম যে একটা ঐক্যবদ্ধ সমাজে আমরা এগিয়ে যাব। এখানে যারা 2024 যারা এখানে গণহত্যা তো বলছে না, যেটা অভ্যুত্থানকালে যে সমস্ত অপকর্ম করেছিল, যে সমস্ত হত্যা করেছিল, সেই হত্যাকারীদের বিচার করবেন আপনি। এবং যেই 14, 15, 16 বছরের শাসন যেটুকু আছে, যারা লুটেরা ছিল, যারা দুর্নীতিবাদ ছিল, তাদেরকে শাসন করবেন। কিন্তু আজকে কি হচ্ছে? আজকে একটা রাজনৈতিক দল করার জন্য সেই দলের মানে টপ টু বটম আপনি সবাইকে মনে করছেন, যে এনিমি মনে করছেন। তার অপকর্ম কি সেটার কোনো নাই। তাকে আপনি যখন যাকে ইচ্ছা আপনি জেলে নিয়ে যেতে পারেন, তাই না? আপনি একজন প্রকাশককে জেলে নিয়ে যাচ্ছেন, একজন নায়িকাকে জেলে নিয়েছেন। আমি তো চিন্তা করি যে ডক্টর ইউনূস যে কাজ করছেন, উনি যদি ভবিষ্যতে ওনাকে যদি কোনো একটা মুভি বানানো হয়, তাহলে সেই মুভিতে তো কেউ অংশগ্রহণ করবে না। এই পর্যায়ে বিরতিতে যেতে হচ্ছে আমাদেরকে। বিরতির পর আবারও আলোচনা আসবো। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবো 21 রাতে। আমাদের সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ২১-এর রাত। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া। বিরতিতে যাওয়ার আগে আমরা সেনাপ্রধানের বক্তব্য নিয়ে কথা বলছিলাম, একটু অন্যদিকে আসতে চাই। আমি মিরাজকে দিয়ে শুরু করতে চাই। বিভক্তির বেশ কিছু কথা বলছিলেন আনিস ভাই, যে রাজনীতিতে বিভক্তি খুব স্পষ্ট হয়ে উঠছে, যে বিএনপির সঙ্গে এনসিপির একটি অবস্থান দেখছি, মুখোমুখি অবস্থান। এই অবস্থানটা কেন? আসলে একসময় তো খুব ঐক্য ছিল, সব রাজনৈতিক দলের মধ্যে একটা ঐক্য ছিল, হঠাৎ করে কেন এই ছন্দপতন? ছন্দপতন যেই ব্যাপারটি আসে সেটি হচ্ছে, দেখেন, রাজনৈতিক এই যে বর্তমানে যে সংস্কার কমিশনগুলো গঠিত হয়েছিল, এই সংস্কার কমিশনের রিপোর্ট, সবগুলো রিপোর্টকে যেগুলো আসলে মৌলিক সংস্কার হিসেবে বিবেচিত হচ্ছে, এই সংস্কারগুলোকে কিন্তু একটা রিপোর্ট তৈরি হয়েছিল জাতীয় ঐক্যমত কমিশনের ভিত্তিতে। সেখানে সব দলগুলোকে আসলে সংস্কার কমিশন থেকে রিপোর্ট পাঠানো হয়েছে যে এই 161টার মতো যে আপনারা এগুলোতে মতামত দেন। তো ওই জায়গাটা থেকে আসলেই এই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা গণতান্ত্রিক যখন পরিবেশ তৈরি হয়, তখন এই ধরনের পলিসি নিয়ে, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে এই ধরনের ডিবেট আসলে তৈরি হয়। তো এটাকে আসলে এটা গণতান্ত্রিক কাঠামোতে একটা রাজনৈতিক দলের সাথে আরেকটা রাজনৈতিক দলের পলিসিগত বিতর্ক থাকবেই। তো এই জায়গা থেকে এটিকে আসলে খুব বেশি বিরোধ আমি বলবো না। এক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে এনসিপির সাথে বিএনপির যে দ্বন্দ্ব, সরাসরি একটা এই নির্বাচন কমিশনকে কেন্দ্র করে এনসিপি বলা হচ্ছে যে থেকে আমরা বলছি যে নির্বাচন কমিশনার যেটি আছে সেটি একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠান বা মুখপাত্র হিসেবে। শুধু নির্বাচন কমিশন না, শুধু এখানে প্রশাসনের ব্যাপারেও আপনারা অভিযোগ তুলেছেন। গতকালকে তো অনেক অভিযোগই আপনারা তুলেছেন। জি, আমরা নির্বাচন, দেখেন এখানে বিএনপির সাথে যে দ্বন্দ্বটি আছে, আমাদের আসলে এই সংস্কার বিষয়ক প্রস্তাবনা নেই। দেখেন, নির্বাচন কমিশনের ক্ষেত্রে আমরা একদম শুরুতেই, যখন জাতীয় নাগরিক পার্টি ছিল না, তখন জাতীয় নাগরিক কমিটি ছিল, তখন এই ইসি যখন গঠিত হয়, তখন আমরা বলেছি যে 2022 সালের যে নির্বাচন কমিশনার যে নিয়োগ আইন, সেই আইনেই কিন্তু বর্তমান ইসি গঠিত হয়েছে। এবং এই যে 2022 সালে যখন আইনটি প্রণীত হয়, তখন কিন্তু বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল কিন্তু এই আওয়ামী লীগ সরকারের তৈরি করা এই যে 22 সালের ইসি নিয়োগের যে আইনটি, সেটি কিন্তু আসলে বাকশালী আইন হিসেবে তারা উল্লেখ করেছেন, এবং বিএনপির মির্জা ফখরুলের স্টেটমেন্টে এখনো আছে, আপনি পাবেন। তো ওই জায়গা থেকে আপনি ওই আইনেই বর্তমান ইসি গঠিত হয়েছে, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে একটি নির্বাচন সংস্কার কমিশন গঠিত হয়েছে। ওই কমিশনের যে চূড়ান্ত রিপোর্ট, এই রিপোর্ট দেওয়ার আগেই এই ইসি গঠিত হয়ে গিয়েছে। তারপর হচ্ছে এই ইসি গঠিত হওয়ার পর নির্বাচন সংস্কার কমিশন থেকে যে রিপোর্টগুলো দেওয়া হয়েছে, সেখানে বেসিক যে রিপোর্টগুলো, যেগুলো জাতীয় ঐক্যমত কমিশনে আলোচনা হচ্ছে, সেগুলোকে সরাসরি নির্বাচন কমিশনার অপোজ করে দিচ্ছে। যেমন হচ্ছে, আমি যদি বলি, যেমন হচ্ছে মানবতা বিরোধী অপরাধে যারা অভিযুক্ত, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না, এই সংস্কার, এই রিপোর্টটিকেও নির্বাচন কমিশনার সরাসরি অপোজ করে দিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, দেখেন, যারা ফেরারি আসামি আছে তারা নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে না, সংস্কার কমিশনের এই রিপোর্টকেও নির্বাচন কমিশন অপোজ করে দিয়েছে। তারপর হচ্ছে, দেখেন, মনোনয়নপত্র নেওয়ার পর সেটি সশরীরে জমা দিতে হবে, এই সংস্কার প্রস্তাবেরও বিরোধিতা করেছে নির্বাচন কমিশনার। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে, ধরেন এগুলো তো ছোট ছোট সংস্কার, কিন্তু রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ বেসিক সংস্কার হচ্ছে আপনার এই যে নির্বাচনী 300 আসন আছে, এই আসনের পুনর্বিন্যাস, এই পুনর্বিন্যাসটি কি বর্তমান ইসি ইলেকশন কমিশন করবে নাকি একটি স্বাধীন কমিশন করবে, এটি নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ডিবেট হচ্ছে, এবং আপনার জাতীয় ঐক্যমত কমিশনও এটি নিয়ে আলোচনা হচ্ছে। এই সেটেলমেন্টে আসার আগেই এই বর্তমান নির্বাচন কমিশন তারা সিদ্ধান্ত নিচ্ছে যে তারা এই নির্বাচনী যে আসন বিন্যাস, সেটি তারাই করবে। তারা 2001 সালের যে আসন বিন্যাস, সেই দিকে ফিরে যাওয়ার মতো তারা এক ধরনের তাদের মধ্যে আমরা তড়িঘড়ি দেখতে পাচ্ছি। যে কারণে আমরা বলছি যে এই ধরনের বেসিক সংস্কারকে যেগুলো নির্বাচন কমিশনার অপোজ করছে আরেকটা দলের সাথে সঙ্গতি রেখে, এক্ষেত্রে আমরা বলছি যে এই যে নির্বাচন কমিশনারটি, সেটি হচ্ছে আসলে একটি দলের মুখপাত্র হিসেবে কাজ করছে। দ্বিতীয়ত দেখেন, এই যে ইশরাক ইস্যুতে যেটি আসে, আপনার ইশরাককে যখন আদালত থেকে রায় দেওয়া হলো যে মেয়র হিসেবে শপথ পড়ানোর জন্য, তখন কিন্তু নির্বাচন কমিশন থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয় একটি চিঠি দিয়েছে যে ইশরাককে শপথ পড়ানোর ক্ষেত্রে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে কোনো ধরনের আইনি জটিলতা আছে কিনা। তখন এটির ফলো আপ হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকেও কিন্তু আরেকটি চিঠি নির্বাচন কমিশনারকে দেওয়া হয়েছে। অর্থাৎ রাষ্ট্রের দুটি প্রতিষ্ঠানের মধ্যে এই যে চিঠি দেওয়া, এটার ফলো আপ চিঠি দেওয়া, এটি কিন্তু একটি খুবই গোপনীয়তার সাথে হয়, এটি আসলে দুটি প্রতিষ্ঠানের মধ্যে হয়ে থাকে। কিন্তু আমরা দেখেছি যে এই স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নির্বাচন সংস্কার কমিশনে যে চিঠিটি দেওয়া হয়েছে, সেটি দেখেছি ইশরাক হোসেন সেটি পোস্ট দিয়েছে। তাহলে এই ইশরাক হোসেনের এই যে চিঠিটি ইশরাকের পোস্টে চলে আসা, এটি নিশ্চয়ই নির্বাচন কমিশনার থেকে কেউ এটা লিক করেছে। পৃথিবীর কোনো সভ্য দেশ বা গণতান্ত্রিক দেশে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটতো, তাহলে পুরো নির্বাচন কমিশন কিন্তু পদত্যাগ করতে বাধ্য হতো। আপনি জাপানে দেখেন, সেখানে চালের দ্রব্যমূল্য নিয়ে তার কথা কাটাকাটিতে কৃষিমন্ত্রী পদত্যাগ করেছে। আপনারা এগুলো তো সিরিয়াস এলিগেশন, রাষ্ট্রের গোপনীয় নথি কিভাবে একজনের ফেসবুক পোস্টে চলে আসে। যে কারণে আমরা বলছি যে তারপরে দেখেন, এই যে ইশরাককে যখন আদালত রায় ঘোষণা করে, তখন সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন
দুইজন পক্ষ সেখানে কন্টেস্ট করার সুযোগ ছিল এবং সেখানে উচ্চ আদালতে আপিল করার সুযোগ ছিল। নির্বাচন কমিশনার সেটি না করে তড়িঘড়ি করে সিদ্ধান্ত নিয়েছেন, যে কারণে আমরা বলছি এই যে নির্বাচন কমিশন বর্তমানে আছে এটি স্পষ্টতই একটি দলের রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং তারা বেসিক সংস্কারগুলোকে অপোজ করছে, যে কারণে আসলে এখানে আমরা যখন এটি বলছি এটি তো সত্য, যে কারণে আসলে এই সাথে বিএনপির সাথে এনসিপির একটি এই মতপার্থক্য তৈরি হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে জামাতের যে ইস্যুটি আসে, দেখেন আমরা শুরু থেকেই বলে আসছি যে জামাতের 1971 সালে এক ধরনের তাদের রাজনৈতিক ভূমিকা ছিল। আমরা বর্তমানে বলছি যে 24-এ জামাত সেটার অনেকটা কাফফারা দিয়েছে, কিন্তু 71 ইস্যুতে তার যেই অবস্থান সেদিকে জাতির কাছে পরিষ্কার করে সে সামনের দিকে এগিয়ে যাবে। এটির ক্ষেত্রে আমাদের অবস্থান কিন্তু স্পষ্ট। তো এই ক্ষেত্রে জামাত যদি আমাদেরকে প্রতিপক্ষ ভেবে নেয় বা এটিকে যদি আমরা এক ধরনের সাংস্কৃতিক যুদ্ধ মনে করি, এটি আসলে ওই রকম না, কারণ রাজনৈতিক দলগুলোর মধ্যে এটি স্বাভাবিক একটি প্রক্রিয়া বলে মনে করছি। জি, আমি আনিস ভাইয়ের কাছে আসতে চাই আবারও, যে রাজনীতির মাঠের দিকেই তাকাতে চাই। একটি জায়গায় বোধহয় দুই দলেরই অবস্থান একই, যেটি হচ্ছে যে বিএনপি বা ইশরাকপন্থী যেটাই বলি না কেন, তাদের পক্ষ থেকে আজকে না কয়েকদিন ধরেই কথা চলছে, আজকে আর বলা হচ্ছে যে 2 উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে। গতকালকে দেখলাম যে এনসিপি 3 উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন, মোট 5জন উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে। তাহলে আসলে কি পুনর্গঠনের কোনো ইঙ্গিত কি আসলে উপদেষ্টা পরিষদের? এটা আমি মনে করি যে এটা পাল্টাপাল্টি অভিযোগ, এবং না, পাল্টাপাল্টি খুব স্ট্রং অভিযোগই আছে যে বাধ্য করা হবে। কালকে ইশরাকেরটা অনেক বাধ্য করা হবে। ইভেন গতকাল নাগরিক পার্টি বলা হচ্ছিল যে বাধ্য করা হবে। ওকে, ওরা বাধ্য করবে, আর এরা বলছে যে পদত্যাগ না করলে তারা রাস্তায় ছাড়বে না। আজকে পুরো ঢাকা শহর অচল হয়ে আছে। একদিকে আপনি শুরুতে যেটা বলছিলেন, একদিকে তাদের এক ছাত্র নেতার হত্যার প্রতিবাদে আরেকটা আমি জানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রের প্রতিবাদে জনগণ কি করবে, জনগণের কি করার আছে এখানে? রাস্তা কেন বন্ধ হয়ে থাকবে? সরকারি বা এটা তড়িৎ গতিতে কি করবে? কারে ধরছে না ধরছে, তাদের তো বিচার একটা প্রক্রিয়া আছে, তা না? এমন তো না যে বিচার করছে না। তাহলে জনদুর্ভোগটা কেন আমার বাড়াতে হবে? ইশাকের রায় হয়ে গেছে, রায়ের পরে আমরা তো আশা করছি যে তারা রাজপথ ছেড়ে দেবে, এবং মির্জা ফখরুল ইসলামও বলেছেন যে তারা রাজপথ ছেড়ে দেবে। আমরা যখন কথা বলছি তখনও ওই ধরনের কোনো সাইন আমি দেখছি না। আমি মনে করি যে তাদের ছেড়ে দেওয়া উচিত। বিএনপি একটা জনপ্রিয় দল, তারা জনগণকে দুর্ভোগে ফেলে তাদের দাবি আদায়ের তো প্রয়োজন হয় না। যখন সর্বোচ্চ আদালত থেকে তারা রায় পেয়েছে, আমি এই রায় নিয়ে নিজে আমার অবজারভেশন আছে, আমি আশা করেছিলাম যে এটা হাইকোর্ট প্রত্যাখ্যান করবে, কিন্তু হাইকোর্ট যেহেতু এটা আপল করে এটা প্রত্যাখ্যান করবে, মানে আপনার রায়টা আগে নিম্ন আদালতে যে রায় সেটা প্রত্যাখ্যান করবে। সেটা না করে হাইকোর্টে রেখেছে, ইশরাককে সুযোগ দিচ্ছে এখন মেয়র হওয়ার। এই মেয়র হওয়াতে কি ধরনের কৃতিত্ব আছে আমি জানি না, কারণ যে নির্বাচনকে আমি গ্লানিময় বলছি, যে নির্বাচনের প্রতিবাদ করে আমি বাতিল চেয়ে আমি আবেদন করেছি, সেই নির্বাচনে আমি মেয়র হয়েছি, সেই মেয়র হচ্ছে আবার মেয়রের মেয়াদকাল চলে গেছে, কারণ ওই মেয়র আরেকজন ছিল, এখন আমি আবার কালে যাব, আবার ইলেকশন আসতেছে। সব কিছু নিয়ে আমার কাছে বিএনপির জন্য এটা খুব, মানে ইশরাকের জন্য এটা আমার কাছে গৌরবময় মনে হয় না। কিন্তু তাদের হিসাব, তারা যদি থাকতে চায় থাকুক, কিন্তু রাজপথে মানুষদেরকে আমি মনে করি যে এই ভোগান্তি থেকে রক্ষা করা উচিত। আপনি যেটা বলছিলেন যে তারা দাবি করছে যে 2 জন উপদেষ্টার পদত্যাগ, এখন তো হাস্যকরভাবে হতে পারে যে রস করলে যদি ইশরাক হয়তো ওর কাছ থেকে শপথ দিতে চায় না, কারণ শপথ নেওয়ার জন্য তো শপথ কে নেয়? এটা কি কে দেয়? স্থানীয় সরকার মন্ত্রী দেয় না অন্য কেউ দেয়? স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে। হ্যাঁ, তো হয়তো চায় না। তো যাই হোক, কিন্তু ইশরাক যে দাবি করছে এটার সাথে সংশ্লিষ্ট না করলে আমি মনে করি আসিফ মাহমুদ কিংবা আমাদের তথ্য উপদেষ্টা ওনাদের নিরপেক্ষতা নিয়ে রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির মধ্যে দীর্ঘদিন থেকে একটা আপত্তি আছে। কারণ সাধারণ মানুষও মনে করে এই ডক্টর ইউনূসের যে উপদেষ্টা মণ্ডলী, তাদের কাছ থেকে তো সবাই নিরপেক্ষতা আশা করবে, তাই না? তারা একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করবে, সেটা তো আশা করে। কিন্তু যেহেতু এই 2 উপদেষ্টার সঙ্গে একটা রাজনৈতিক সম্পর্ক রয়ে গেছে এনসিপির, এবং এনসিপি বাইরে আছে, তো তাহলে তাদের তো রাজনৈতিক দলের সাথে তাদের সম্পর্কের কারণে তাদের আসলে বের হয়ে যাওয়া হচ্ছে ভালো। কিন্তু তারা যদি বলে যে আমরা তো রাজনীতি করছি না, তাই সেটাও এক ধরনের
হাস্যকর শোনায় যে এই এনসিপি তো তাদেরই দল না, এবং তাদের আদর্শেই গড়ে উঠেছে। হয় তারা এনসিপি বানিয়ে এনসিপিকে তারা আপল করে, তাদেরকে এনসিপি আপল করে, তা তো না, তাই তো, এটা তো বাইরে কেউ না। আর বিএনপি যে তিনজন কথা বলছে, বিএনপির উপদেষ্টা বলছে যে তিনজন, এটা হাস্যকর। এই ভদ্রলোকেরা বিএনপির সাথে কোনো সংশ্লিষ্টতা আমি কখনো দেখিনি। আসিফ নজরুল বিএনপির পক্ষে মাঝে মধ্যে কথা বলেছে, সেটা তো সে আওয়ামী লীগের পক্ষ বলেছে, কোন দিন যে কার পক্ষে বলেছে সেটা নিয়ে হাস্যরস হয় ওনাকে নিয়ে। জি মিরাজ, আপনি একটু বলবেন যে 3 উপদেষ্টার পদত্যাগের ব্যাপারে আসলে আপনারা এত সোচ্চার হলেন কেন হঠাৎ করে? 3 উপদেষ্টার পদত্যাগের বিষয়টি আসলে তখনই আসছে যখন বলা হচ্ছে যে এই দুজন ছাত্র উপদেষ্টা আছে, এরা কিন্তু আসলে গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে, গণ অভ্যুত্থানের রিপ্রেজেন্টেটিভ হিসেবে তারা সরকারে গিয়েছে। তারা কিন্তু এনসিপির প্রতিনিধি হিসেবে সরকারে যায়নি। কিন্তু ইশরাক হোসেন যে দাবিটি করছেন যে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম তারা এনসিপির ওখানে প্রতিনিধিত্ব করছে, তাদেরকে এই কারণে পদত্যাগ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, দেখেন, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ভাই, তাকে আমরা দীর্ঘদিন থেকে চিনি। 18-র যে কোটা সংস্কার আন্দোলন, সেখানে তিনি নেতৃত্ব দিয়েছিলেন, এবং তার ব্যানার থেকে তিনি নিজে বলছেন যে উত্তরের যিনি প্রশাসক আছেন, এজাজ যিনি আছেন, তিনি হচ্ছে এনসিপি নেতা এজাজ। অথচ এজাজ, আপনার এনসিপির যদি 200 আমাদের যে কমিটি আছে, এনসিপির কোন কাজটার সাথে এজাজ আছে? এজাজ তো এনসিপির কেউ না। সে একসময় নাগরিক কমিটিতে ছিল, সে পদত্যাগ করেছে, তারপরে হচ্ছে সে মেয়র হয়েছে। তার সাথে তো নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই। একটা রাজনীতি, এটা যে কেউ বলতে, আপনি একটা মানে একজন সাধারণ নাগরিক হিসেবে বলতে পারে, এই ধরনের অভিযোগ উঠাতে পারে, কিন্তু একটা রাজনৈতিক দলের ব্যানার থেকে একটা রাজনৈতিক ব্যক্তিতে এই ধরনের অভিযোগ তো তুলতে পারে না যে এজাজ হচ্ছে তিনি এনসিপির তিনি। তো যেই কারণে আসলে দেখেন যে ইশরাকের এই ইস্যুটাকে কেন্দ্র করে এই ধরনের একটা পাল্টাপাল্টি একটা কর্মসূচি আমরা দেখেছি। কিন্তু আপনি যদি ইশরাকের হচ্ছে 2022 সালের যদি 1 ফেব্রুয়ারির পোস্ট দেখেন, সেখানে তিনি স্পষ্টই লিখেছেন যে 1 ফেব্রুয়ারি 2020 সালে ঢাকা দক্ষিণ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের দিন ভোট গ্রহণের নামে নির্লজ্জ প্রহসন করে 2 সিটিতে বিনা ভোটের মেয়র বসানো হয়েছে। তখন এই ধরনের পোস্টের পর তিনি কিন্তু এখানে বলেই দিয়েছেন যে ওই নির্বাচনটি ছিল অবৈধ, এবং তিনি যে আরজিটি করেছিলেন, মামলাটি করেছিলেন, সেখানে তিনি আরজিতে লিখেছেন যে এই যে মেয়র ইলেকশনটিকে অবৈধ ঘোষণা করে সেটিকে আসলে বাতিল করতে হবে। কিন্তু 5 আগস্টের পর সরকার পতনের পর তার আরজি পরিবর্তন করে তিনি এখানে নিয়ে এসেছেন যে আমাকে এখন মেয়র ঘোষণা দাও। ওকে, এই জায়গা থেকে দেখেন একটা বড় ফল্ট আছে যে তাকে এখন আরজি পরিবর্তন করেছে। দ্বিতীয়ত হচ্ছে 19 আগস্ট এই সরকার আসার পরে যখন সরকার একটি গেজেট প্রকাশের মাধ্যমে যখন সে বিভিন্ন প্রশাসক নিয়োগ দেয় 2 সিটি কর্পোরেশনে, তখন কিন্তু ওই ইশরাকের যে মামলার যে রিট এবং মেয়র পদটি শূন্য হয়েছে এবং ওই রিট কিন্তু অটো বাতিল হয়ে যায়। এটি একটি এখন অসঙ্গতি, মিসকন্ডাক্ট আছে। দ্বিতীয়ত হচ্ছে আমরা যেটি বলছি, দেখেন, ইশরাক হোসেনের মামলায় আরজি পরিবর্তন এর কারণে তাকে আপনি বিভিন্ন অ্যানোমালিস থাকা সত্ত্বেও আপনি মেয়র ঘোষণা দিচ্ছে। এই একই আদালত, এই একই ট্রাইব্যুনাল কিন্তু আপনি দেখেন বরিশালের যে সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন যে মুফতি ফয়জুল করিম, তার ক্ষেত্রে কিন্তু আদালত বলছে যে মুফতি ফয়জুল করিমকে কিন্তু আসলে এইভাবে নিয়োগ দেওয়া যাচ্ছেন। তার ক্ষেত্রে আদালত বলছে যে এই যে মামলার যে ইস্যুটি, এটি 30 দিনের মধ্যে করতে হবে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা আদালতের একটা দ্বিচারিতা দেখতে পাচ্ছি যে আপনি ইশরাককে মেয়র ঘোষণা করছেন, আপনি শাহাদাতকে মেয়র ঘোষণা করছেন, আপনি বরিশালের মুফতি ফয়জুল করিমের ক্ষেত্রে মেয়র ঘোষণা করছেন না। এই ধরনের আইন উপদেষ্টা দায়ী যে এই জন্য আমরা বলছি যে এই যে এক ধরনের অস্থিতিশীলতা, আপনার এই ধরনের ইশরাকের পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে কি হয়? গত 3টা ইলেকশন, 14 ইলেকশন, 18 ইলেকশন, 2024-এর ইলেকশন, যারা আওয়ামী লীগের বিরোধী গিয়ে রাজনীতিতে যারা ইলেকশনে কম্পিট করেছিল, যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ছিল, তারা প্রত্যেকেই তো আপনার এভাবে আইনি প্রক্রিয়ায় আদালতে রিট করতে থাকবে। এই ধরনের একটা জটিল পরিস্থিতি তৈরি হবে। তাহলে তো আপনারা নতুন করে ইলেকশনের প্রয়োজন নেই। আদালত চাইলেই গত 3টা ইলেকশনে আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে যারা দাঁড়িয়েছিল তাদেরকে আপনি 300 আসনে এমপি ঘোষণা করতে পারেন। আপনি এখানে জনাব হিরু আলম কি দোষ করেছে? তাকেও আপনি ঢাকাতে এমপি ঘোষণা করেন। আপনার তো নতুন করে ইলেকশনের প্রয়োজন হচ্ছে না। যে কারণে আমরা বলছি যে রাষ্ট্রের এই ধরনের যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, এই কারণে আমরা আসলে বলছি যে এই যে বিএনপি যেটা করছে, ইশরাক যেটা করছে, এটা তাদের একটা রাজনৈতিক উদ্দেশ্য। এবং ইশরাক নিজে বলেছেন আমি কিছু বুঝি না। আপনি ইশরাক ইস্যুতে যেটি বলছেন, আমার প্রশ্ন ছিল যে 3 উপদেষ্টার পদত্যাগ চাইছেন, সেটি হঠাৎ করে পদত্যাগ দাবি করছেন কেন আপনারা? আমরা পদত্যাগ যেটি দাবি করেছি আমাদের গতকাল কর্মসূচি ছিল, শিক্ষা উপদেষ্টা, অর্থ উপদেষ্টা এবং আইন উপদেষ্টা। জি, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ বলছেন যে 3টা জায়গায় তারা ব্যর্থ, মানে শিক্ষা ক্ষেত্রেও, অর্থনীতির ক্ষেত্র এবং আইনের আইন উপদেষ্টার ক্ষেত্রে এটি স্পষ্ট। এই যে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তিনি এটি সামাল দিতে ব্যর্থ হয়েছেন। দ্বিতীয়ত এই যে আইনি প্রক্রিয়া যে জটিলতাগুলো তৈরি হয়েছে, এই যে ইশরাক ক্ষেত্রে, ফয়জুল করিম ক্ষেত্রে, তারপর এই যে গত স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টার তিনি যেটি করছেন, তিনি এক ধরনের পিলু পাসিং গেম খেলছেন। তার উপর যখন কোনো অভিযোগ দায়ের করা হয় তখন তিনি বলেন এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, এটি ওই মন্ত্রণালয়ের অধীনে। তিনি একটি গণ অভ্যুত্থানের সরকার হিসেবে
আপনার তো আপনার নিজের তার যেই কাজকর্ম আমরা দেখেছি সেখানে আসলে দৃশ্যমান কোনো ভালো কিছু করতে পারেনি। আর দেখেন যে ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এটি গঠিত হওয়ার কথা ছিল গত ফেব্রুয়ারিতে, এটি গঠিত হয়েছে জাস্ট কয়েকদিন আগে। তো যে কারণে আমরা বলছি যে এই যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা, এখানে অনেক ধরনের তড়িঘড়ি, আমরা কোনো তড়িঘড়ি কোনো দেখতে পাচ্ছি না। তারপরে দেখেন এই যে সেনাদের কাছে যে 626 জন যে গণহত্যাকারী আশ্রয় গ্রহণ করেছিল তাদের পরিচয় কি, তারা এখন কোথায় আছে, তাদের বিচার কতদূর, সেগুলো আমরা কোনো অগ্রগতি দেখতে পাইনি। তারপরে আপনার এই যে বিডিআর যে হত্যাকাণ্ড, এটার বিচারের কোনো অগ্রগতি আমরা দেখতে পাইনি। যে কারণে আমরা বলছি যে দেশের সার্বিক পরিস্থিতিতে যে উপদেষ্টারা আছেন তাদের মধ্যে এক ধরনের আমরা দেখতে পাচ্ছি না যে কোনো ধরনের অগ্রগতি বা দৃশ্যমান কোনো পদক্ষেপ তারা নিতে পারছেন। এই দৃষ্টিকোণ থেকে পদক্ষেপের বিষয়টি আসছে এবং আদালতের যে দ্বিচারিতা ফয়জুল করিম ভার্সেস ইশরাকের ক্ষেত্রে এটি যেমন স্পষ্ট, দ্বিতীয়ত ইশরাকও জনগণের সাথে প্রতারণা করছেন। তিনি ঢাকাবাসীকে নিয়ে আসছেন যে আমাকে মেয়র বানাতে হবে, মেয়র ঘোষণা করতে হবে, আপনার আন্দোলনে আসুন। আন্দোলনে আসার পর তিনি এখন বলছেন যে মেয়র ফেয়ার কিছু না, 2 উপদেষ্টা পদত্যাগ না করলে আমার আন্দোলন থামবে না। তাহলে এটি এক ধরনের প্রতারণা না, জনদুর্ভোগ তৈরি করে না? যে কারণে আমরা বলছি এই জনদুর্ভোগের একমাত্র মানে আপনি বলতে পারেন যে বিএনপি একটি বড় দল, বিএনপি ওকে বড় দল, এটি ঠিক আছে, এটি আমরা মেনে নেই। কিন্তু এই মুহূর্তে বিএনপির যদি এত সাপোর্টার থাকে, একটি বড় দলই থাকে, এত শক্তি থাকে, তাহলে আপনার জাতীয় নির্বাচন দিতে আপনারা চাচ্ছেন কিন্তু আপনারা স্থানীয় সরকার নির্বাচন দিতে এত ভয় পাচ্ছেন কেন? আপনাদের এত বড় দল, এত জনসমর্থন, আপনারা ছাত্র সংসদ ইলেকশন দিতে ভয় পাচ্ছেন কেন? আপনার কথা আমরা বুঝতে পেরেছি। যে কারণে আমরা বলছি যে স্থানীয় সরকার নির্বাচন দিলে এই যে ব্যাপারটি বর্তমানে চলছে এটি আসলে সমাধান হবে। জি, শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আনিস ভাইয়ের কাছে জানতে চাই যে ইশরাক হোসেন একটি কথা বলেছেন যে মেয়র কোনো বিষয় না, তারা একটা পরীক্ষার জন্য এই অবস্থার মধ্যে এসেছেন, বিশেষ করে নির্বাচনের দাবিটাই তাদের কাছে সবচেয়ে বড় দাবি। আপনি কিভাবে দেখছেন এটা? নির্বাচনের দাবি হলো তো ঠিক আছে, নির্বাচন দাবি নিয়ে করেন। আমি মিরাজ মিয়া যে কথাগুলো বলছিল আমি 100% একমত। এনআরকি করাগুলো তো দরকার নাই। তো কি ইলেকশন, তাহলে তো সব পুরনো হয়ে যাবে। ইলেকশন, নতুন করে ইলেকশনের কি দরকার? এবং রাস্তায় কার বিরুদ্ধে করছেন আপনি এই সংগ্রাম, কি জন্য করছেন? আপনি 2 উপদেষ্টার পদত্যাগ চান, সেটা প্রপারলি চান, সেটার জন্য যমুনা গ্রেপ্তার ঘেরাও করতে হবে, রাস্তা কেন বন্ধ করে রাখবেন আপনি? এগুলোর কোনো দরকার নাই। আমি মনে করি যে এটা সুস্থ সবল চিন্তায় রাজনীতি করা উচিত। একটা রাজনৈতিক দল আউটস্টেট, আর একটা রাজনৈতিক দল দেশে আছে, মানুষ তাদের কাছে অনেক আশা ভরসা করে সামনে দেশটা কিভাবে উন্নত হবে, দেশটা কিভাবে এগিয়ে যাবে। আমরা যে এখন একটা মানে খপ্পরে পড়েছি বৈদেশিক থাবার, যেটা আমরা কেউ বলতেও পারছি না, এবং দেশটা কোথায় যাবে, অর্থনীতি কোথায় যাবে, আইন শৃঙ্খলা কোথায় যাবে, সার্বিকভাবে একটা আতঙ্ক বিরাজ করছে সবার মধ্যে। কথা বলা যাচ্ছে না, রাস্তায় চলাফেরা করার তো কঠিন হয়ে যাচ্ছে, কথা হয়ে যাচ্ছে। আপনার এখানে আসতে বাধা হচ্ছে। আপনার হিউম্যান রাইটস নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ আজকে রিপোর্ট দিয়েছে, যেটাতে বাংলাদেশে নিন্দা করেছে, বাংলাদেশের জনগণের বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার কথা বলা হয়েছে। বলা হচ্ছে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে, সেই যেই রাজনৈতিক দলটাকে নিষিদ্ধ করেছে তারা খুনের যেমন বিচার করে নাই, সেই খুন যে সমস্ত অপরাধ হয়েছে সেটাও এই সরকারও সেটার ব্যাপারে খুব নজরদারিতে নাই। আবার এই রাজনৈতিক দলটাকে একটা নিষিদ্ধ করে মানুষের বাক স্বাধীনতা, যে দলটা এত বছরের ঐতিহ্যপূর্ণ একটা দল, তার এত সমর্থক, তাদের কথা বলার কোনো ফ্লোর দেয় নাই। এবং আমি এটা আগে বলছিলাম, তাদের তো দেয় নাই, তাদেরকে নিয়ে কথা লিখলে সেটা তো আপনি বলছেন বাধা দিচ্ছেন। আপনি এর মধ্যে দেখেছেন যে সংবাদপত্রের মালিকরা একটা বিবৃতি দিয়েছে, নোয়াব একটা বিবৃতি দিয়েছে যে আমরা ওই রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কথা ছাপবো না, সেটা এই আইন করে এটা নিষিদ্ধ করেছে। এটা শুধু এই রাজনৈতিক দল হবে না, ভবিষ্যতে এই আইনে অন্যান্য রাজনৈতিক দল হবে। তাহলে কি নিয়ে নিউজ করবে? আমাদের তো কোনো নিউজ মেকারে নাই। পত্রিকাগুলো এতগুলো, টেলিভিশনেরা কি নিয়ে বগর বগর করবে? এদের তো কোনো ইয়ে নাই। এক নিউজ মেকার ছিল শেখ হাসিনা, খালেদা জিয়া, এরশাদ, আর এখন একটা হচ্ছে ডক্টর ইউনূস। তো ডক্টর ইউনূসকে নিয়েই শুধু সবাই ইয়ে করবে, সবাই সারাক্ষণ কথা বলে বেড়াবে। আমাদের এখানে তো নিউজ মেকার নাই, তো এই নিউজগুলো পত্রিকাগুলো চলবে কি করে এখন? তাহলে নিউজ কি হচ্ছে? নিউজ হচ্ছে অরাজকতা, নিউজ হচ্ছে মব লিঞ্চিং, এগুলা চলতেছে। এবং কেউ আপনি যেটা বলছিলেন, কারো নিশ্চয়তা নাই কে কখন কোথায় যাব এবং কোন কথা বলার জন্য কাকে হত্যা মামলা দিয়ে দেবে। এই যে আমি কথা বলছি, এই কথা বলে কেন, একে একটা হত্যা মামলা দিয়ে দাও। অনেক সাংবাদিককে তো হত্যা মামলা দিয়ে দিয়েছে। আচ্ছা, হত্যা মামলা না পাইলে দুদক লাগিয়ে দাও এবং দাও, এটা কি বলে, এনবিআর লাগিয়ে দাও। তো এইখানে তো কথা বলা যায়, কথা বলার স্বাধীনতা নাই। শেখ হাসিনার আমলে আমরা কথা বলতে পারি নাই, অভিযোগ করেছি, কি জন্য করেছি, কারে কখন তুলে নিয়ে যায় কোনো ঠিক নাই।
নিয়ে গেছে, তো এই ধরনের ঘটনা তো ঘটেছে আওয়ামী লীগ আমলে, তাই না? তো এই আমলে তো তার থেকেও বড় বড় হত্যা মামলায় দিয়ে দেবে। হ্যাঁ, মানে কোনটাতে তো কোনটা বেশি না। টেলিভিশনগুলো সেলফ সেন্সরশিপে আছে, কথা বলে যাচ্ছে, কথা বলতে পারছে না, নিউজ প্রকাশ করতে পারছে না। এই যে আপনি বললেন যে সেনাপ্রধানের এই নিউজটা, এটা কি যাবে কি যাবে না সেটা নিয়ে 14 বার ভাবতে হচ্ছে টেলিভিশনগুলোকে। টেলিভিশন তো কোনো টেলিভিশনই নিউজ করে নাই, কেন নিউজ করবে না? সে করতে পারে নাই। তার মানে হচ্ছে যে আমাদের সংবাদপত্রের স্বাধীনতা এখন আরও বেশি খর্ব হয়েছে। এরশাদ আমল যে ছিল, খালেদা জিয়ার আমলে যেটুকু ছিল, হাসিনার আমলে যেটুকু নেমেছে, এই আমলে আরো নেমে যাচ্ছে। কিন্তু আমরা কথা বলছি, আমরা এই বিষয় নিয়ে কথা বলছি, কিন্তু আমাদের আতঙ্ক কাটে নাই। আমাদেরকে বলা হয়েছে যে কথা বলবেন, কথা বলতে পারবেন। আমরা থ্যাঙ্কস টু ডক্টর ইউনূস, উনি বলছেন আমার আমলে কথা বলবেন আপনারা, কিন্তু উনি আবার মব বাহিনী বানিয়ে দিয়েছেন। মব বাহিনী কতগুলো চলছে, জুলাই মঞ্চ, অমুক মঞ্চ, তমুক মঞ্চ দিয়ে দিয়ে এই স্বৈরাচার এখনো জেলের বাইরে কেন? এই স্বৈরাচারের বাড়ির সামনে গিয়ে করছে, এদের ধরে না কেন? এবং ওই মবগুলোকে আবার আনফর্চুনেটলি এদের বা আর অন্য কেউ যখন আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে জেলে নিয়ে যাচ্ছে, থানায় নিয়ে যাচ্ছে, আবার বের করে আনতেছে। আমি এনসিপিকে থ্যাঙ্কস জানাই যে তারা তাদের যেই নেতা এই মব বাহিনীকে একটা থানা থেকে তুলে এনেছে, তাকে কারণ দর্শাও নোটিশ দিয়েছে। আমি মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনী তার নিজের আয়োজনে যেভাবে কাজ করছে সেভাবে করবে। সরকার যে আমাদেরকে কথা বলার স্বাধীনতা দিয়েছে, সেই স্বাধীনতা যাতে মব বাহিনী গলা টিপে না ধরতে পারে সরকারের, সেটাও দেখতে হবে। সরকার যদি বলে যে না না আমরা তো কথা বলতে দিয়েছি, আপনি ধরছেন কেন, তাহলে আপনি মবকেও ধরেন, সেটা তো আপনি দেখেন না। আপনি বলছেন যে আমরা মব লিঞ্চিং বন্ধ করছি, কোথায় বন্ধ হচ্ছে? মব তো হয় নাই তো। শেষ পর্যায়ে একেবারে সংক্ষেপে আপনি কিছু বলবেন? ভাই যেটি বলেছেন এটির সাথে একমত। আমাদের আসলে নিজের দলীয় স্বার্থের ঊর্ধ্বে এসে রাষ্ট্রের স্বার্থে দেখতে হবে। আমার বন্দর যদি বিদেশি কোম্পানিকে দিলে আমার যদি ইকোনমিক হাব প্রতিষ্ঠিত হয়, সেক্ষেত্রে সব দলের উচিত এটিকে বিরোধিতা না করে সমর্থন দেওয়া। আমার রাষ্ট্রের সরকারের মধ্যে আমরা বিভিন্ন উপদেষ্টাদের মধ্যে ইন্টিগ্রিটি দেখছি না, সরকারদের মধ্যে একটা ইন্টিগ্রিটি প্রয়োজন। আমাদের শেয়ার বাজার, আমি শুনছি যে শেয়ার বাজার নাকি খুব খারাপ অবস্থা চলছে। তো এই জায়গা থেকে আসলে খুব উদ্যোগী নিতে হবে, সরকারকে ইনিশিয়েটিভ নিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আসলে দলীয় রাজনীতির মুক্তি নিতে হবে, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কোন দল চলছে এটি যেন আসলে অধিকমুখী, আসলে জনকল্যাণমুখী হয়, সেদিকে আহ্বান জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। দর্শক, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে রোববার রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গে থাকুন।